আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদেরকে একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করে দিব। আজকে আমরা ঢাকা বোর্ড ২০২৫ সালের যে ২৫ টা এমসিকিউ হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের। এখানে ২৫ টা এমসিকিউ সলভ করা মানে পুরা বইয়ের বেসিকটা কিন্তু তোমার বোঝা হয়ে যাওয়া। তো আমি আশা করব তোমরা বোর্ড কোয়েশ্চেনগুলো ভালো করে সলভ করবা। তো বিষয়টা এরকম, তোমরা যদি কম পরে যদি ভালো রেজাল্ট করতে চাও, এটাই হচ্ছে বেস্ট ওয়ে যে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করতে থাকা। কেমন? তাহলে শুরু করছি তোমাদের। আমরা ফার্স্টে যে এমসিকিউটা আমি নিব সেটা হচ্ছে, দেখো, ত্রিকোণমিতির একটা এমসিকিউ, কমন একটা এমসিকিউ। দেখো, তো এটা যে করবে, ফার্স্টে তোমরা এটাকে বর্গ করে ফেলবা। তাহলে দেখো, বর্গ করলে কি হয়? বর্গ করলে আমরা tan স্কয়ার থিটা হবে, দেন 1/9 হবে। আচ্ছা, এখানে tan স্কয়ার থিটা নিচে একটা 1 থাকে না? আমরা এটাকে ব্যস্তকরণ করলে তাহলে কি হবে? tan স্কয়ার থিটা এখানে 9 হবে। দেন আমরা এটাকে করব বিয়োজন যোজন করব। বিয়োজন যোজন করলে তাহলে এখানে একটা 9 এ 1 আছে না? বিয়োজন করলে হবে 8, দেন যোজন করলে হবে 10। তো আমরা cos twice theta, cos twice theta একটা ফর্মুলা আছে, tan এর একটা ফর্মুলা আছে, 1 - tan স্কয়ার থিটা ডিভাইড বাই 1 + tan স্কয়ার থিটা। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি cos twice theta ইকুয়াল টু হচ্ছে কত? তোমার 4 ডিভাইডেড বাই 5। ঠিক আছে? তো আমাদের এই যে অ্যানসারটা, ঘ নাম্বারটা। আচ্ছা, 2 নাম্বারটা দেখো, ম্যাট্রিক্স থেকে একটা কোশ্চেন আসছে। এটা কমন একটা প্রশ্ন কিন্তু এটা। আচ্ছা, বিপ্রতিসম ম্যাট্রিক্স, যেটা সবচেয়ে বেশি পরীক্ষায় কিন্তু এটা কমন আসে। আচ্ছা, এখানে বহুপদী যে তিনটা প্রশ্ন আছে, দেখো জিনিসটা আমি বলি, সেটা হচ্ছে এখানে a i j ইকুয়াল টু মাইনাস a j i। আচ্ছা, আমি একটা বিপ্রতিসম একটা ম্যাট্রিক্সের এক্সাম্পল তোমাদেরকে দেই। দেখো, তো ফার্স্টে যেটা হইতে হয় যে মুখ্য কোণের ভুক্তিগুলো 0 হইতে হয়। আমি দিলাম 2, দিলাম 3, দিলাম এখানে মনে করো 4 দিলাম। ঠিক আছে? তাহলে এটার অপোজিটটা কি হবে? এখানে -2 হইতে হবে, 3 এর অপোজিটটা হবে তোমার -3 হবে, 4 এর অপোজিটটা -4 হবে। খেয়াল করো, তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্স অথবা এটাকে বলে বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এটা কয়েকটা বৈশিষ্ট্যের মধ্যে প্রধান বৈশিষ্ট্যটা হচ্ছে মুখ্য কোণের ভুক্তিগুলো কি হবে? শূন্য হবে। তাহলে সেটা কিন্তু এখানে আছে না। এই যে দেখো, যখন i j সমান হয় একটা ম্যাট্রিক্সের, দেখো তো এই ম্যাট্রিক্সটাকে এখানে আসলে সংক্ষিপ্ত পদ্ধতিতে জিনিসটাকে লিখছে। এই যে এখানে নরমালি থার্ড ব্র্যাকেট দিলে বেশি পারফেক্ট হইতো। তাহলে দেখো, এখানে i j যখনই সমান হয়, আমরা জানি এই যে মুখ্য কোণের প্রথম ভুক্তিটা, এখানে i j ভ্যালু হচ্ছে 1 1, এটাতে কত 2 2, এটাতে কত 3 3, i j সমান। তাহলে i j সমান হলে, এই যে i j সমান হলে ভুক্তি শূন্য হয়, তাহলে 2 নাম্বারটা ওকে। এটা দেখো। আচ্ছা, এখানে দেখো তো, এই যে অপোজিট ভুক্তিগুলো, যে মুখ্য কোণের বিপরীত ভুক্তিগুলো, দেখো তো মান সমান কিন্তু বিপরীত সাইন। ঠিক আছে? আচ্ছা, এটার পজিশনটা কি হয়? এটার পজিশন হচ্ছে এক নাম্বার সারি, 2 নাম্বার কলাম, 1 2। আচ্ছা, তার ঠিক অপোজিটটার পজিশনটা দেখো তো কত হয়? 2 নাম্বার সারি, 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি, 1 নাম্বার কলাম। তাহলে দেখো, এই যে এটার সাথে এটা একটু তুলনা করে দেখি, এই যে এটার সাথে কি হয়। দেখো তো 1 2 2 1 হয়। ঠিক আছে? অর্থাৎ এই যে সারি কলামের সংখ্যাটা বিপরীত হয়ে যায়, 1 2 2 1। তাহলে দেখো তো 1 2 2 1, তাহলে এখানে 2, এখানে -2। তাহলে দেখো তো এটা কি সমান হচ্ছে? একটা মাইনাস সাইন দিলে তখন কি হয়? সমান হয়। সেটাই হচ্ছে মূলত এ আই জে, এখানে জে আই হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাদেরকে ইকুয়াল লিখতে পারবা যদি একটা মাইনাস সাইন দিয়ে তুমি কি করো? গুণ করো। তাহলে 1 নাম্বারটা রাইট, এই যে এটাও রাইট, 2 নাম্বারটা ঠিক আছে। এখন দেখো mn, এখানে m হচ্ছে তোমার সারি সংখ্যা, m হচ্ছে তোমার সারি সংখ্যা। এখানে এই যে m হচ্ছে সারি সংখ্যা আর n হচ্ছে কলাম সংখ্যা। তাহলে বিপ্রতিসম শর্তটাই হচ্ছে তাকে বর্গ ম্যাট্রিক্স হইতে হয়। তাহলে সারি কলাম অসমান বলেছে, অসমান, তাহলে এটা কিন্তু হবে না। অসমান হলে তো হবে না, ঠিক না?
তাহলে আমার অ্যান্সার হচ্ছে এখানে তোমার 1 2 ক নাম্বারটা। ক্লিয়ার? আচ্ছা, দেখি তারপরেরটা আমরা সলভ করি। যুগজীকরণ, ঠিক আছে? এখান থেকে তো মিনিমাম 3টার মতো এমসিকিউ তোমরা পাবা। একটা ফাংশন দিছে, দেখো এই ফাংশনকে তুমি যুগজীকরণ করবা, যুগজ রেজাল্টটা, এটা রেজাল্টটা এই যে দেখো, ঠিক আছে? এটা হচ্ছে যুগজীকরণ ধ্রুবক। তো এফ অফ এক্স আমাকে যুগজটা বের করতে বলেছে। দেখি আসো একটু বেসিক পড়াশোনা করি। সেটা হচ্ছে এরকম, তুমি যখন এই যে একটা ফাংশন, দেখো একটা ফাংশন, দেন উপরে থাকবে তার অন্তরস্থা থাকবে, এই টাইপের একটা ফাংশনের এই ভগ্নাংশ ফাংশনটার যুগজটা কি হয় জানো? লন অফ মেইন ফাংশন। মেইন ফাংশন কোনটা? এই হরে যে ফাংশনটা আছে সেটা, লন অফ মেইন ফাংশন প্লাস লন অফ মেইন ফাংশন প্লাস সি। দেখি এখানে আসো আমরা, তো আমি 2 - 5x এটাকে আমি মেইন ফাংশন ধরে নিচ্ছি, এটাকে মেইন ফাংশন ধরে নিচ্ছি। তাহলে দেখি তোমরা বলো 2 - 5x এটাকে অন্তরীকরণ করলে অন্তরজটা কি হয়? আচ্ছা, আমরা 2 এর অন্তরজ হয় 0, x এর যদি 1 হয় তাহলে -5 থাকে। তাহলে আসলে মূলত হচ্ছে উপরে কত হওয়া লাগবে? -5 হওয়া লাগবে। জিনিসটা এরকম দেখো যে লবে যদি -5 থাকে আর এখানে যদি 2 - 5x হয়, হ্যাঁ, দেন এটাকে তুমি কি করো? যুগজীকরণ করো। কারণ এটাকে যদি মেইন ফাংশন ধরে নাও, তার অন্তরজ হচ্ছে এটা f of x f prime of x। বাট এখানে আমার ফাংশনটাতে দেখো এখানে তো 5 তো ছিল না, 5টা বাড়তি আসছে না। আচ্ছা, তাহলে আসলে এটাকে ব্যালেন্স করি। -5 কে গুণ করছো, তুমি -5 কে ভাগ করে দাও পাশে দিয়ে, উপরে তো 3 আছে, খেয়াল করো। তাহলে আসো, তাহলে আমার অ্যান্সার থাকবে কোনটা দেখো? -3/5টা থাকবে, -3/5টা থাকবে। এটা হচ্ছে কিন্তু লন অফ মেইন ফাংশন। মেইন ফাংশন কোনটা? এই যে নিচেরটা, ঠিক আছে? 2 - 5x এটার সাথে মূলত পরম মান হবে, পরম মান। তাহলে আসো -3/5 লন অফ 2 - 5x। তো এটাই হচ্ছে আমার অ্যান্সারটা, ক নাম্বারটা, ঠিক আছে? আচ্ছা, এর পরেরটা দেখি আমরা। সরলরেখা থেকে একটা কমন একটা কোয়েশ্চেন কিন্তু আসছে। এখানে বলা হচ্ছে UD রেখাটা, দেখো এই যে UD রেখার ঢাল কত বলছে, ঢাল। আমি এটাকে বর্ধিত করি, রেখাটাকে বর্ধিত করলে কি হয়? এই যে দেখো, একটা মূল বিন্দুগামী কি হয়? সরলরেখা। আমরা জানি মূল বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে y = mx, যেখানে m সমান হচ্ছে কত? ট্যানজেন্ট অফ থিটা, tan থিটা। থিটার মানটা কত? থিটার মানটা হচ্ছে এখানে x অক্ষের ধনাত্মক দিক থেকে এখান থেকে কোণটা হিসাব করতে হয়, এটা হচ্ছে থিটা। তাহলে আমার যদি এটা 60 যদি হয়, তাহলে এটা হয় 30, 30 + 90 কত? 120। তাহলে আমি এখানে মানটা বসাই, তাহলে tan 120 যদি আমি বসাই, তাহলে এখানে tan 120 ভ্যালু মূলত হচ্ছে cot, ঠিক আছে? মাইনাস দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস cot কত হবে? 30 হবে, cot 30 -√3। তোমরা ক্যালকুলেটর দিলেও পেয়ে যাবা। তো আমার অ্যান্সার হচ্ছে কোনটা? -√3, ঠিক আছে? আচ্ছা, তারপরটা দেখো, এখানে আমরা UD সমান আমাকে 5 দেওয়া আছে, এই যে লম্ব দূরত্বটা 5 দেওয়া আছে। আমরা কি একটা সমীকরণ আমরা জানি, দেখো খুব কমন একটা সরলরেখা সমীকরণ। দেখো, মনে করো এই যে রেখাটা, ঠিক আছে? তো মূল বিন্দু থেকে মনে করো ওই রেখার সমীকরণটা দেওয়া আছে। এই যে দেখো, মূলত আমার রেখা হচ্ছে AB রেখাটা, ঠিক আছে? এটা হচ্ছে কোণ আলফা কোণ, আর এটা হচ্ছে লম্ব দূরত্ব P মূল বিন্দু থেকে, এই যে মূল বিন্দু থেকে লম্ব দূরত্ব। তাহলে এটাকে বলা হয় সরল রেখার লম্ব আকার সমীকরণটা। এটা ফর্ম হচ্ছে কি দেখো, x cos আলফা y sin আলফা ইকুয়ালস টু কত? P। এখানে অজানা রাশি হচ্ছে দুইটা, আলফার মান এবং P এর মানটা হচ্ছে অজানা।
আলফা এবং পি এর মান খেয়াল করো, এই যে আলফার মানটা খেয়াল করো, এই যে আলফার মান, তারপর হচ্ছে পি এর মান। তাহলে আসো এখানে দেখো তো ওডি ইকুয়ালস টু 4 বলছে, তাহলে পি এর ভ্যালুটা আমার দেওয়া আছে, পি এর মানটা কত, পি এর মানটা কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, মূলত এটা হচ্ছে পি এর মান। এরপরে আলফার মানটা কত, আলফাটা মূলত এখান থেকে হিসাবটা করতে হয়, এই যে এখান থেকে হিসাব করতে হয়। পি এর মানটা কত, এই যে এদিকে 90, এখানে 30, 120, তাহলে আসলে এখানে বসাই x x cos 120 প্লাস y sin 120 ইকুয়ালস টু কত, 4। তো আমরা cos 120 এর ভ্যালু হচ্ছে -1/2, তাহলে কি হবে -x/2 হবে, প্লাস তো sin, এটা হচ্ছে মূলত cos 30 এর ভ্যালু, cos 30 এর ভ্যালু, তো cos 30 হচ্ছে √3/2, তাহলে y √3/2 ইকুয়ালস টু 4। দেন আমি 2 লসাগু নিলে তাহলে কি হয়, x প্লাস √3y ইকুয়াল, এখানে 4 থাকতেছে, তারপর আমি পাচ্ছি -x প্লাস √3y ইকুয়ালস টু 8 থাকতেছে। 8 থেকে তুমি এই পাশে এনে দেন মাইনাস সাইন দিয়ে গুণ করো, x মাইনাস √3y প্লাস 8। এই যে দেখ আমার অ্যান্সার হচ্ছে ফার্স্ট একটা। ক্লিয়ার বুঝছি? আচ্ছা দেখি আমরা এই পরেরটা শুরু করি। আচ্ছা লিমিটের ম্যাথ, এই যে লিমিট থেকে অবশ্যই একটা দুইটা এমসিকিউ অবশ্যই পাবা, তো এখানে অনেকগুলো শর্টকাট আছে, আমরা আস্তে আস্তে, যে তোমরা আমার এই যে বোর্ড কোয়েশ্চেনগুলো আমি কিন্তু সলভ করে করে দিব, কিন্তু ইনশাআল্লাহ তোমরা ক্লাসগুলো দেখে নিবা। আচ্ছা ফার্স্টে দেখো এখানে এই ফরম্যাটটা কমন একটা ফরম্যাট, ফাংশনের ফরম্যাট, যে 1 মাইনাস cos ax ডিভাইডেড বাই bx স্কয়ার। যদি x এর লিমিট কি হয়, যদি x এর লিমিট 0 হয়, তাহলে এটা অ্যানসারটা হবে কি জানো, এই x এর সহগের বর্গ x স্কয়ারের সহগের দ্বিগুণ, x স্কয়ারের সহগের দ্বিগুণ। 1 মাইনাস cos x, দেখি এটার সাথে এটা তুলনা করে দেখি, তাহলে x এর সহগ 4, তাহলে একটা কাজ করো যে x এর সহগের বর্গ, তাহলে 4 কে বর্গ করো। আচ্ছা x স্কয়ারের সহগ 2, 2 এর দ্বিগুণ 2 ইনটু 2, তাহলে কত হবে 16 ডিভাইডেড বাই কত 4, তার মানে কত, অ্যানসার কত 4। ঠিক আছে, আমার অ্যানসার কিন্তু এটা। দেখো আবার আমরা যোগজি করে একটা প্রশ্ন নিয়ে আসছি। দেখো তো f of x equal to x, g of x equal to cos of x স্কয়ার যদি হয়, তাহলে এখানে দেখো তিনটা প্রশ্ন দেওয়া আছে, বহুপদী প্রশ্ন। দেখি ফার্স্টেরটা আমি দেখি, ফার্স্টের যে ব্যাপারটা দেখো এখানে কি বলেছে, 2 ডিভাইডেড বাই f of x হচ্ছে x, এটাকে যোগজীকরণ করো। তাহলে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমরা 2 টাকে আলাদা করব 1/x। তো আমরা জানি সেটা হচ্ছে তোমার 1/x এর যোগজ কিন্তু ln x হয়, ln x ফর্মুলাগুলো মনে আছে কিনা জানি না, ঠিক আছে। এটা আমরা অন্তরীকরণ এবং যোগজীকরণ পরস্পরের বিপরীত সম্পর্ক ছিল না, ln of x এর 1/x হয়, তাহলে বিপরীত ক্রমে তুমি যখন 1/x এ কি করবা, 1/x এ যখন তুমি যোগজীকরণ করবা তখন কি আসবে, ln x পাবা। দেখো তাহলে সেটাই আমরা, তাহলে এটা কত হচ্ছে 2 ইনটু ln x, 2 ইনটু ln x প্লাস c, তাহলে ফার্স্টেরটা কিন্তু রাইট, এটা কিন্তু ওকে। এরপর আসো এটা, আচ্ছা g of x মানে cos of x স্কয়ার আছে, তার সাথে twice x এখানে গুণ আকারে আছে। তো এখানে বিষয়টা এরকম, π/2 মানে 90 ডিগ্রি আসতে হবে, কত আসতে হবে, 90 ডিগ্রি আসতে হবে, ঠিক আছে। তো এটা আমরা অনেক ক্ষেত্রে আমরা এগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারি, তবে আমি ম্যানুয়ালি দেখাবো কিভাবে শর্টকাটে তুমি করতে পারো। ফার্স্টে দেখো এখানে যেটা হবে, আচ্ছা 0 থেকে 1 twice x g of x মানে হচ্ছে cos of
cos of x স্কয়ার dx। এমনিতে যেটা করতে হয় সেটা হচ্ছে তোমাকে x স্কয়ার সমান ওই প্রতিস্থাপন পদ্ধতি, আমি মনে করি এটাকে z ধরে নিলাম, এই যে z ধরলাম, তাহলে আমি এটাকে এটা অন্তরক dz সমান কি হবে twice x dx, twice x dx। তাহলে দেখো যে twice x dx, twice x dx সমান dz, and then cos of আমি x স্কয়ার সমান z ধরে নিছি না, cos z dz, ঠিক আছে। লিমিটটা দেখো, লিমিটটা কিন্তু চেঞ্জ করতে হয়, লিমিটটা চেঞ্জ করতে এরকম দেখো x এর লিমিট এখন z এর লিমিট, x এর লিমিট ছিল 0 আর 1, ঠিক আছে। তো x এর মান যখন 0 বসাবা, z এর মান 0, 1 বসালে 1, তাহলে 0 থেকে 1, লিমিটটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা জানি cos x এর যোগজ কিন্তু কি হয় sin x হয়, cos x এর যোগজ sin, তাহলে sin z লিমিট হচ্ছে কত 0 থেকে 1, তাহলে একটা sin 1 পাবা, একটা sin 0 পাবা, তাহলে sin 0 ভ্যালু 0, তো এটা পারফেক্ট অ্যানসার হচ্ছে আসলে sin of 1, sin 1, ঠিক আছে। তো sin of 1 এর ভ্যালু তো নরমালি হচ্ছে π/2 না, ঠিক আছে। sin of 1 এর ভ্যালু তো π/2 না, তার মানে হচ্ছে এটা অ্যানসার না, আমরা সেই হিসেবে এডিট অ্যানসার পেয়ে যাচ্ছি। এটা মানে g প্রাইম অফ x মানে এটাকে অন্তরীকরণ করবা, তো ঠিকই তো আছে। দেখো cos x এর অন্তরজ কি হয়, এটাকে x কনসিডার করো, x স্কয়ারটাকে x ধরে নিলে কি হয়, তাহলে cos x এর হচ্ছে অন্তরজ মাইনাস sin x, বাট এটাতে x না, twice x এর অন্তরজ কি হবে, twice x হবে, x স্কয়ারের অন্তরজ হবে twice x, তাহলে এটাই তো আসছে মাইনাস twice x sin of x স্কয়ার, ঠিক আছে। আমার অ্যানসার হচ্ছে 1/3, এই যে 1/3, এখানে একটা হবে 3 হবে, এখানে একটা 3 হবে, 1/3, এটা হচ্ছে অ্যানসার। আচ্ছা, এখানে 2 আমরা একটা এই কমন একটা ফর্মুলা tan twice এর একটা ফর্মুলা আছে, 2 tan ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার। দেখো tan twice এর ফর্মুলাটা আমরা সবাই পড়েছি, অনেকগুলা ম্যাথে কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে হয়। তাহলে দেখো তো এটার সাথে আমরা তুলনা করি, 2 tan এটাকে আমরা a কনসিডার করি, দেখো এই পুরাটাকে a নিই, দেখো 2 tan ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার, তাহলে ফর্মুলাটা কি হবে tan twice। আচ্ছা, এই যে দেখো এই টোটালটাকে যদি a ধরি, তাহলে twice এটাকে যখন 2 দিয়ে গুণ করবা, তাহলে ব্র্যাকেটের ভিতরে হবে π/2 হবে, এখানে 2 দ্বারা গুণ করলে x হবে। দেখি আসো, তাহলে আমরা জানি π/2 এর জন্য, π/2 এর জন্য কি হয়, π/2 এর জন্য tanটা cot হয়, sin থাকলে cos, cos থাকলে sin, দেন পজিশনের জন্য মাইনাস প্লাস, প্লাস মাইনাস হিসাব করতে হয়, তাহলে এখানে দেখো কি হবে cot x হবে, বাট পজিশন হিসাব করো π/2 প্লাস 90 প্লাস 90 প্লাস দ্বিতীয় চতুর্ভাগে তোমার tan এর ভ্যালু নেগেটিভ, মাইনাস cot x হবে, আচ্ছা কি হবে অ্যানসার হবে মাইনাস cot x। আচ্ছা খেয়াল করো, sin of 1/x এর অন্তরজ কোনটা, তো আমরা জানি sin x এর অন্তরজ কি হয়, sin x এর অন্তরজ হচ্ছে cos x, sin x এর অন্তরজ cos x, cos x। এখন বিষয়টা হচ্ছে এটাতে x না, এটাতে x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো আমরা এই জিনিসটা আসলে তোমরা এই ফর্মুলাগুলো শর্টকাটে মনে রাখতে হয় যে 1/x এর অন্তরজ কি, এটা মূলত হচ্ছে তোমার এইভাবে ফর্ম করতে হয়, এটাকে আমি x পাওয়ারে -1 দেয়া করতে পারি, তাহলে x টু দি পাওয়ারে n এর অন্তরজটা কি ছিল, n x টু দি পাওয়ার n -1, তাহলে -x, তাহলে -1/x², এটা একদম মুখস্থই রাখবা, ঠিক আছে, যে 1/x এর অন্তরজটা কি হয় -1/x², -1 ডিভাইডেড বাই x² হয়, তাহলে সেটাই তুমি যখন এটাকে আবার অন্তরীকরণ করবা, তাহলে এখানে কি পাবা -1/x² cos of 1/x, ঠিক আছে। তাহলে সেই হিসেবে আমার অ্যানসার হচ্ছে ক নাম্বারটা। আচ্ছা, OA = 3 হলে AB এর একটা সমীকরণ কোনটা, এখানে A বিন্দুটা মূলত এখানে এই জায়গাতে হবে, একটু পারফেক্টলি এখানে হবে, এই যে তাহলে OA এটা সমান 3 একক, 3 একক, তো সমান্তরাল রেখা, এটা হচ্ছে মূলত ওয়াকের সমান্তরাল রেখা,
এটা বেসিক একটা জিনিস মনে রাখবা, সমান্তরাল রেখাতে তোমার চলক থাকে একটা, হয় এক্স অথবা ওয়াই। তাহলে বিষয়টা কিভাবে মনে রাখবো আমরা, সেটা মনে রাখার জন্য যেটা করতে হবে, যে রেখাটা কোন অক্ষকে ছেদ করছে সেটা তোমাকে দেখতে হবে। যেমন এই দেখো এবি রেখাটা কোন অক্ষকে ছেদ করছে বলো? এবি রেখাটা মূলত এক্স অক্ষকে ছেদ করছে, তাহলে শুধু এক্স থাকবে, কারণ এই রেখার সাথে ওয়াই অক্ষের কখনো দেখা হচ্ছে না, সেজন্য যাকে ছেদ করে সেই চলকটা থাকবে। এক্স অক্ষকে ছেদ করছে, তাহলে এক্স থাকবে, তো আমি এখানে এক্স লিখবো, এক্স ইকুয়াল, তাহলে ছেদ করছে মূল বিন্দু থেকে 3 একক, 3 একক কোন পাশে দেখতে হবে, কি ধনাত্মক নাকি ঋণাত্মক দিকে সেটা দেখতে হবে। তাহলে ঋণাত্মক থেকে 3 একক, তাহলে -3, তাহলে আমরা x + 3 = 0। ঠিক আছে, x + 3 = 0, সেই হিসেবে আমার অ্যান্সার হচ্ছে এটা। আচ্ছা, -4,3 বিন্দুতে কেন্দ্র এবং y অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ। আচ্ছা দেখো, এখানে আমার যে বৃত্তের সমীকরণটা, বৃত্ত থেকে মিনিমাম তোমরা 2-3টা এমসিকিউ অবশ্যই পাবা। তো এখানে কেন্দ্র দেওয়া আছে, দেখো কেন্দ্র দেওয়া আছে এবং ওয়াই অক্ষকে স্পর্শ করে, জিনিসটা এরকম। আমি যদি ফিগারটা এঁকে দেখাই তোমাদেরকে, ফিগারটা আঁকলে এরকম হবে, দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে -4,3 মূলত এখানে, এবং সে কি বলছে, ওয়াই অক্ষকে স্পর্শ করে বলছে, এই টাইপের একটা বৃত্তের কথা বলছে এখানে। ঠিক আছে, তা আমি কিছু টেকনিক তোমাদেরকে বলি, দেখো। ফার্স্টে যেটা, একটা বৃত্ত যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন শর্তটা হচ্ছে কি জানো, যে তোমার f² = c হয়, f² = c। ঠিক আছে, f² = c। আচ্ছা, আমি তাহলে এখানে দেখো, হ্যাঁ সবগুলো ম্যাথের যে বিষয়টা দেখো সেটা হচ্ছে, যেমন এই সমীকরণটাতে দেখো যে x এর সহগ হচ্ছে 8, 8 কে তুমি 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে g এর মানটা পাবা 8। তাহলে এখানে g এর ভ্যালু হচ্ছে কত, 4। y এর সহগকে 2 দ্বারা ভাগ করো, তাহলে 3। f এর ভ্যালু হচ্ছে কত, 3। c এর ভ্যালু হচ্ছে কত, 9। তাহলে আমি কি বলেছিলাম, একটা বৃত্ত যখন y অক্ষকে স্পর্শ করে, শর্তটা হচ্ছে কি হয় জানো, c এর ভ্যালুটা f² এর সমান হয়। তাহলে এখানে f² হচ্ছে 3, f হচ্ছে 3, স্কয়ার করো 9, f² = c। তাহলে শর্ত একটা কিন্তু মানতেছে, বাট এই শর্ত কিন্তু অনেকটাতে মানবে, যেমন এইখানেও সেটা, এটা স্কয়ার করলে এটা সমান হয়, এটা হয় না, এইখানে হয় না, দেখো স্কয়ার করলে 16 হয় না, 3 কে স্কয়ার করলে 16 হয় না, 3 কে স্কয়ার করলে -3 কে স্কয়ার করলে 16 হয় না। তাহলে এই দুইটার যে কোনো একটা হবে, একটা জিনিস। এখন আসো পরেরটা দেখি, ফার্স্ট এর আমরা কনফার্ম করলাম এই দুইটা থেকে একটা হবে। এখন পরবর্তী আরেকটা বিষয় আছে, দেখো কেন্দ্র দেওয়া আছে -g বা -f, খেয়াল করো। তাহলে কেন্দ্রের একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে -g, দেখো -g f ইকুয়াল টু কত দেওয়া আছে, -4,3। তার মানে তুমি যখন এটা ইকুয়াল করবা, তাহলে g এর ভ্যালু পাচ্ছ কত, 4, আর f এর ভ্যালু পাচ্ছ -3। তাই এখন ক্লিয়ার, যেহেতু g এর ভ্যালু প্লাস, তাহলে আসলে g কার সাথে থাকে, g হচ্ছে x এর সাথে থাকে, তাহলে x এর পদটা ধনাত্মক হবে, y এর পদটা ঋণাত্মক হবে। তাহলে এই দুইটা সমীকরণে দেখো x এর পদ ধনাত্মক, y এর পদ ঋণাত্মক, কোনটাতে দেয়, এইটাই অ্যান্সার। ফার্স্ট হচ্ছে আমরা দেখলাম f² = c, f² টা c এর ইকুয়াল, এটাতে হচ্ছে। তারপর কেন্দ্র দেওয়া আছে, কেন্দ্র থেকে আমি g এর ভ্যালু, f এর ভ্যালু পাচ্ছি। তো আমি বললাম g টা হচ্ছে x এর সাথে থাকে, f টা y এর সাথে থাকে। তো এখানে দেখো প্রথম ইকুয়েশনটাতে x এর ভ্যালু ধনাত্মক, x এরটাও ধনাত্মক, y এরটাও ধনাত্মক, পদটা ধনাত্মক, বাট এখানে f এর ভ্যালু মাইনাস আসছে না, তাহলে f y এর সাথে থাকে, y এর পদের আগে মাইনাস হবে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে কিন্তু এটা। ঠিক আছে, আচ্ছা তারপরটা আমরা দেখবো, দেখো
আবার যুগজীকরণের প্রশ্ন চলে আসছে দেখো। তো ফার্স্ট একটা হচ্ছে নরমালি আমরা 1/f of x, দেখো f of x হচ্ছে এখানে x স্কয়ার, এই যে দেখো এটাকে তুমি যুগজীকরণ করলে কি হয় দেখো, এটাকে আমি হর থেকে লবে নিয়ে গেলে -2 হয়, -2 হয়। তাহলে আমরা জানি কি না এই যে x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা কি মনে আছে সবার? n এর যুগজটা x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই প্লাস 1 প্লাস c। তাহলে আসো n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, নিচে -1 থাকে, -1, তাহলে x পাওয়ার -1 বাই x, তাহলে এখানে -1/x কিউব আসছে না, তার মানে পরের দুইটা অ্যান্সার। এটা আমরা অ্যান্সারটা পেয়ে গেছি, বাট তারপরও আমরা বেসিকটা শিখে নিব কিভাবে আসছে দেখো। আচ্ছা, পরের যে বিষয়টা দেখো, পরের যে বিষয়টা সেটা হচ্ছে এরকম, ফার্স্টে এখানে x এর পজিশনে 1/x তুমি বসাও, এই যে g of x, তাহলে g of, আমি যদি x এর পজিশনে 1/x বসাই তাহলে কি হবে ln of 1/x। আচ্ছা, আমরা লগারিদমের একটা বৈশিষ্ট্য আছে না, ভাগ হলে বিয়োগ হয়, ln of a by b, ln a minus ln b, তাহলে হবে ln 1 minus ln x। এই যে ln 1 এর ভ্যালু কিন্তু 0 হয়, তাহলে থাকে কত? এইটা। ক্লিয়ার? এখন এটাকে আমি কি করব? অন্তরীকরণ করব, g prime of 1/x, ln x এর অন্তরজ কত? 1/x, তাহলে এটা রাইট, -1/x। আমরা তো রাইট আগে থেকে জানি, বাট একটু সলভ করে নিচ্ছি। এরপর আসো, এই যে লিমিটের ম্যাথটা আমি এটা মুছে দিচ্ছি। একটা ফর্মুলা আমরা জানি লিমিটের, একটা বিশেষ লিমিট তোমাদেরকে মনে রাখতে হবে, সেটা লিমিট x টেন্ডস টু 0 ln of 1 plus x ডিভাইডেড বাই x, এই ফর্মেট যদি থাকে তার লিমিটিং ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তোমার সীমাস, তোমার লিমিটিং ভ্যালু হচ্ছে 1। এটা খেয়াল করো, সেটা হচ্ছে এরকম, এটা x টা নরমালি এটা সেম হওয়া লাগবে, সবসময় x থাকবে কথা না। মনে করো 2x থাকলে এখানে 2x থাকবে, 3x থাকলে 3x থাকবে, 5x থাকলে 5x, অর্থাৎ এইখানে আর এইখানে প্রথম পদটা 1, ln এর সাথে প্রথম পদ 1 হবে, পরেরটা তুমি যে কোনোটা হতে পারে, এখানে যা হবে এখানেও সেমটা হওয়া লাগবে, তাহলে তুমি লিমিটিং ভ্যালু 1 দিতে পারবে। তাহলে আসো দেখি, এটা দেখো g of x হচ্ছে তোমার ln of x, তাহলে আমি দেখো 1 - 3x যখন বসাবা তখন এটা কি দাঁড়ায়? লিমিট x টেন্ডস টু 0 পাচ্ছি, এই যে দেখো g of x, এটা টোটালটা x এর জায়গাতে বসা, তাহলে ln of কি হবে? 1 - 3x। এখন ফর্মুলা মতে তোমাদের কি বলেছিলাম যে 1 এর সাথে এখানে যা থাকবে নিচেও সেমটা থাকা লাগবে, এখানে মাইনাস, দেখো প্লাস তো প্লাস, যদি মাইনাস আসলে তাহলে মাইনাস সহ কাউন্ট করতে হবে তোমাকে। ঠিক আছে, মাইনাস সহ কাউন্ট করতে। এখন বিষয়টা কিরকম দেখো, সেটা হচ্ছে এরকম যে হ্যাঁ এরকমই হইতে হবে, বাট আমার ফাংশনটা আসছিল কি, এই ফাংশনটা কি আসছিল জানো? ফাংশনটা ln of কি আসছিল? 1 - 3x ডিভাইডেড বাই কি আসছিল? 2x আসছিল। তো আমি যে এখানে এই যে এরকম ছিল আর কি, এখন দেখো আমি যদি এইভাবে লিখি -3x, কেমন? তাহলে দেখো x তো আছে, এই যে -3টা অতিরিক্ত আসছে না, তাহলে সেটাকে তুমি ব্যালেন্স করো, এখানে -3 দাও, -3টা ভাগ করলাম, গুণ করলাম, এটা 2 আছে না, 2টা এদিকে নিয়ে আসছি আমি। এখন দেখো এটা কিন্তু এই ফরম্যাটে আসছে, ln of, এটাকে x কনসিডার করো, ln of 1 plus x ডিভাইডেড বাই x, দেখো তো আসছে কিনা? তাহলে এটা লিমিটিং ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এটা যদি 1 হয়, 1 এর সাথে এটা গুণ করলে -3/2, এই যে দেখো আসছে। ক্লিয়ার? তাহলে আমার অ্যানসার হচ্ছে এটা। ঠিক আছে, 2, 3, এইটা হচ্ছে আমার অ্যানসার। তারপর একটা দেখো ম্যাট্রিক্স। ঠিক আছে, আমরা ম্যাট্রিক্স থেকে তো আসবেই, আমরা যেটা সবাই এই টপিক থেকে অ্যান্সার করতে চাই, তো মিনিমাম বেশিও আছে, 3টা এমসিকিউ ধরে রাখো। প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্সের বেসিকটা হচ্ছে কি জানো? একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স, মানে বিম্ব ম্যাট্রিক্স যদি সমান হয় তখন একেই তুমি কি প্রতিসম ম্যাট্রিক্স বলবে। তো এমসিকিউর যে ব্যাপারটা দেখো সেটা হচ্ছে এরকম
এটাকে আমরা বলি মুখ্য কর্ণ বলি এটাকে, ঠিক আছে? মুখ্য কর্ণের অপোজিট, এই যে এটার অপোজিট এইটা, এটার অপোজিট হচ্ছে এইটা, এটার অপোজিট এটা। প্রতিসমর ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে মুখ্য কর্ণের অপোজিট ভুক্তিগুলো পরস্পর সমান হবে, সেম হবে। তাহলে দেখো এটা যদি -5 হয়, x এর ভ্যালু কি হবে? এই যে x এর ভ্যালু -5 হবে। y এটা যদি 2 হয়, y এর ভ্যালু 2 হবে। -5, 2, এইটা হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, তারপরটা দেখো, অ্যাডজয়েন্ট অফ এ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, বাংলাতে অনুবন্ধী ম্যাট্রিক্স আমরা বলবো, অনুবন্ধী ম্যাট্রিক্স। এটা কিন্তু শর্টকাট আছে। যদি একটা ম্যাট্রিক্স, অবশ্যই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, সেটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। যদি 2/2 হয়, মাত্রা যদি 2/2 হয়, দুইটা সারি দুইটা কলাম যদি থাকে, সেক্ষেত্রে একটা শর্টকাটটা দেখো। শর্টকাটটা কিরকম? সুতরাং তাহলে অ্যাডজয়েন্ট মানে অনুবন্ধী ম্যাট্রিক্স, এই যে মুখ্য কর্ণটা এক্সচেঞ্জ করে ফেলবা, পজিশন চেঞ্জ করো, 5টা এখানে নিয়ে যাও, 5টা এখানে, দেন 1, পজিশন চেঞ্জ করবা। আর গৌণ কর্ণের আগে নরমালি পজিশন চেঞ্জ করতে পারবা না, যেটা আসবে সেটাই থাকবে, শুধু মাইনাস সাইন দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে মাইনাস সাইন দিয়ে গুণ করি আমি, দেখো -2 -3, এটাই অ্যান্সার। তাহলে একটা ম্যাট্রিক্স 2/2 মাত্রার একটা বর্গ ম্যাট্রিক্সে যদি তুমি অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে যাও, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? মুখ্য কর্ণ এক্সচেঞ্জ করে ফেলবা, গৌণ কর্ণের আগে মাইনাস সাইন দিয়ে গুণ করবা, ঠিক আছে? তাহলে দেখো 5 - 1, সেইটা আমার অ্যান্সার হচ্ছে এটা। এবার আবার ত্রিকোণমিতিতে আসছে, দেখো। আচ্ছা, ফার্স্টে দেখো একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। এখানে আমরা সপ্তম অধ্যায় সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ওখানে যে বেসিকটা মনে রাখবা সেটা, এই যে ত্রিভুজ একটা, এই যে ABC যদি তুমি একটা ত্রিভুজ নাও, সেখানে একটা ফিক্সড নিয়ম আছে, এ কোণের বিপরীতটা এ বাহু নিতে হয়, স্মল এ, বি বাহু, স্মল সি বাহু। এখন এই 3টা বাহুর দৈর্ঘ্য যদি আমি যদি এরকম পাই, দেখো 3, 4, 5, তখন ওই ত্রিভুজটা একটা সমকোণী হয়। কেন? কারণ এই দুইটার যোগফল, বর্গের যোগফল, এটা সমান হয়। ঠিক সেম ভাবে আরেকটা কি বাবা, 5, 5, 12, 30, ঠিক আছে? এই দুইটা যখন সিকোয়েন্স পাবা, এগুলো কি হয়? সমকোণী ত্রিভুজ হয়। কারণ এই দুইটাকে বর্গ করে যোগ করলে এটা বর্গের সমান হয়, ঠিক আছে? 5, 5, 12, 30, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। ফার্স্টেরটা কিন্তু রাইট। ত্রিভুজটির ক্ষেত্রফল, তাহলে এখানে দেখো জিনিসটা, আমি যদি ত্রিভুজটা এমনি আঁকি, এখানে জিনিসটা এই টাইপের হয়। ও ত্রিভুজ 13, এটা 5, এটা কত? 12। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ। দেখো ভূমি নরমালি হচ্ছে, এটাকে ভূমি কনসিডার করতেছি। দেখো 5, তাহলে 2 দিয়ে ভাগ করলে 6, তাহলে 30 হয়। 30 হওয়ার কথা, বাট এখানে কত দিছে? 60 দিয়ে দিছে। এখানে কত? 60 আসছে। তাহলে কি আমার অ্যান্সার হবে? আমরা তো অ্যান্সার পেয়ে গেছি, তাহলে 1 আর 3 হবে অ্যান্সার, 1 আর 3। আচ্ছা, যদি তোমরা এটা বের করতে চাও পরিবৃত্তের ব্যাসার্ধ, তাহলে তোমাকে ত্রিভুজের সাইন ফর্মুলাতে যাইতে হবে। ত্রিভুজের সাইন ফর্মুলাটা কি ছিল? যে a বাই সাইন a, b বাই সাইন b, c বাই ইকুয়াল টু টুয়াইস r। এই 8টাই হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, এই যে পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখানে দেখো জিনিসটা, আমরা তাহলে বাহু তো সবটা জানি, বাট কোনটা আমরা তো কোন জানি না, ঠিক আছে? কোন একটা কিন্তু জানি, এই যে সমকোণটা জানি। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, দেখো সেটা হচ্ছে এরকম, যে এটাকে আমি এ ধরলাম, এটাকে বি ধরলাম, এটাকে সি ধরলাম। তার মানে সি কোণটা আমরা জানি, সি কোণটা কত? 90। এই যে দেখো, এটা যদি সি হয়, এটা সি বাহু হয়, ঠিক আছে? তাহলে এটা 13, এটা হচ্ছে sin 90 ভ্যালু 1, তাহলে 13 ইকুয়াল টু হচ্ছে টুয়াইস আর, দেন 13 কে 2 দিয়ে ভাগ করলে 6.5, দেখো, ঠিক আছে? এইভাবে আমরা সলভ করতে পারবো। তো আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা? অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা, 1 আর 3। এখানে দেখো
এটা কিন্তু 3 নাম্বার হবে, এটা 1 3। আচ্ছা, এই যে তাহলে এমসিকিউতে ভালো করে আরেকটা ওয়েটা হচ্ছে তোমাদের অন্তরীকরণ যুগজীকরণের যতগুলো ফর্মুলা আছে, ফর্মুলাগুলো যে ভালো করে তোমরা আয়ত্ত করতে পারো, ওই যে ফর্মুলাগুলো দিয়ে কিন্তু এমসিকিউ আসবে। যেমন এটা একটা সেফ ফর্মুলা আসছে, দেখো একটা ফাংশনের যুগজ, এটা মনে রাখবা। এটা কনফিউশনটা এখানেই তৈরি হয় যখন ধ্রুবকটা যখন আগে থাকে। এই যে দেখো, ধ্রুবকটা যখন আগে থাকে তখন তার যুগজটা হচ্ছে স্রেফ সাইন ইনভার্স অফ এক্স বাই এ প্লাস সি হয়। যদি তোমার চলক এক্সটা যদি আগে থাকে, ধনাত্মক দিকে থাকে, তখন টোটালটা চেঞ্জ হয়, তখন লন অফ পরম মান দিবা এক্স প্লাস রুট ওই যা আছে তা রুট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, পরম মান শেষ করবা প্লাস সি দিবা। পার্থক্য করে শিখতে হবে, ধ্রুবক আগে হলে কি হবে, ধ্রুবক পরে হলে কি হবে। দেন তাহলে সেই হিসেবে লন অফ এটা, লন অফ এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস সি, এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমাদের ফর্মুলাগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। এখানে দেখো, তারপরে একটা বিন্দু দেওয়া আছে, দেখো এখানে এত বিন্দু থেকে একটি সেটের বিন্দু, এই জিনিসটা সেটের বিন্দু যেটা বলছে, দেখো সেটের বিন্দু এই যে দেখো সেটের বিন্দু যেটা বলছে, ঠিক আছে। সঞ্চার পথে সবসময় অজানা বিন্দু থাকে, যে বৃত্ত, ঠিক আছে। তুমি যদি বৃত্ত যদি আমি একটা যদি নেই, একটা বৃত্ত যদি নেই, তাহলে বৃত্তের সমীকরণটা দেখো, যে এখানে বৃত্তের সমীকরণ তো একটাও নাই এখানে। এইখানে দেখো আমরা একটা সবসময় অজানা বিন্দু থাকে বৃত্ত সরলরেখা সঞ্চার পথের মধ্যে, সেটা। তাহলে এখানে একটা বিন্দু বলছে, আমি ধরে নিলাম সেটা এক্স ওয়াই। কেমন? তাহলে আসো এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা বের করো। তাহলে কি হবে, x মাইনাস 2 হোল স্কয়ার, তারপরে হবে কত, y মাইনাস মাইনাস প্লাস 1 হোল স্কয়ার, সাথে রুট দাও, দূরত্ব বের করে ফেলো। এরপর আসো x ইকুয়াল 0, তোমরা x অক্ষ y অক্ষ নাও, x অক্ষ y অক্ষ। আমরা জানি y অক্ষের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 হচ্ছে y অক্ষের সমীকরণ। তাহলে এই যে বিন্দুর কথা বলেছিলাম আমি x y, এটা তো আমরা জানি, সেটা হচ্ছে, খেয়াল করো যে একটা বিন্দু থেকে y অক্ষের দূরত্ব ওই বিন্দুর ভুজের সমান, ভুজের পরম মানের সমান। অর্থাৎ y অক্ষ বলে x নিবা আর x অক্ষ হলে y নিবা, x অক্ষ বললে y নিবা। তাহলে দেখো x ইকুয়াল টু 0 মানে মূলত হচ্ছে y অক্ষ, মূলত হচ্ছে কি y অক্ষ। y অক্ষ থেকে দূরত্ব, তাহলে y অক্ষ থেকে দূরত্ব x হয়, x এর পরম মান। দূরত্বের অর্ধেক হলে মানে এই দূরত্বটা এই দূরত্বের অর্ধেক, জিনিসটা দেখো, ঠিক আছে। এই দূরত্বটা, এই যে এইটা, এটার দেখো, এইটা এটার অর্ধেক, জিনিসটা এরকম মনে করো 2 ইকুয়াল টু 4। দেখো তো 2টা হচ্ছে 4 এর অর্ধেক না, তো তুমি ব্যালেন্স করতে গেলে 2টা কোন দিকে গুণ করবা, যেই দিকে কম সেই দিকে। তাহলে হচ্ছে এই দূরত্বটা এই দূরত্বের অর্ধেক, তার মানে এটা বেশি, এটা 4, এটা 2, তাহলে এদিকে এটা 2 গুণ করতে হবে। বুঝছো কিনা দেখো। এখন আসো, তাহলে এখন আর হিসাব করার দরকার নেই, সহজে পারবা। ফার্স্ট তুমি বর্গ করবা, ঠিক আছে। আচ্ছা, জিনিসটা দেখো, তাহলে যে বর্গ করলে এটা 4 হবে, বর্গমূলটা ক্যান্সেল হয়ে যাবে, এটা ফর্মুলা অ্যাপ্লাই করো x স্কয়ার, এরকম না বিষয়টা। এখানে x স্কয়ার থাকবে, একটা y স্কয়ার থাকবে, আর বলে লিখার দরকার নেই। এইদিকে একটা x স্কয়ার থাকবে। তাহলে আসো 4x স্কয়ার থেকে একটা x স্কয়ার মাইনাস গেলে 3x স্কয়ার, তাহলে 3x স্কয়ার হচ্ছে এই দুইটাতে আছে, দেখো 3x স্কয়ার। এরপরে দেখো এখানটা y স্কয়ার আছে না, তাহলে প্লাস 4y স্কয়ার। তাহলে অ্যানসারটা শুরু হবে যে 3x স্কয়ার প্লাস 4y স্কয়ার, সেই হিসেবে আমার অ্যানসার হচ্ছে এটা, এটা হচ্ছে আমার অ্যানসার, ঠিক আছে। দেখো, আচ্ছা, আবার অন্তরীকরণ থেকে প্রশ্ন আসছে, y ইকুয়াল sin twice x, তাহলে n তম অন্তর আছে, n বার অন্তরীকরণ, পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তো sin cos এর জন্য যেটা ব্যাপার দেখো, sin এবং cos
এটা তুমি শর্টকাট অ্যান্সার করতে পারবা। সেটা এরকম, তুমি যতবার অন্তরীকরণ করবা ততবার কিন্তু টুটা বারবার আসতে থাকবে না। জিনিসটা আমি জাস্ট একবার দেখাই তোমাদেরকে। দেখো y1 sin x এর cos x হয় cos 2x, বাট এটা কি x না, তা twice x কে অন্তরীকরণ করলে কত হয় 2 হয়। ওই যে দেখো একটা 2 আসবে, সেরকম না? তাহলে n বার যখন করবা এই যে সহগ যে বারবার 2 আসতেছে এটা n সংখ্যক বার আসবে, তাহলে 2 টু দি পাওয়ার n হবে। খেয়াল করো এই সহগের উপর n হবে, sin মেইন ফাংশন sin দিবা, দেন ফার্স্ট ব্র্যাকেট দাও, তো n ইনটু পাই বাই 2, n ইনটু পাই বাই 2 প্লাস থিটা, এটাকে থিটা কনসিডার করতে হবে। আমি আরেকটা ফাংশন নিচ্ছি, মনে করো এখানে cos 5x নিলাম, এটাকে তুমি n তম অন্তরজ করো, কি হবে দেখো x এর সহগ 5 না, তাহলে কি হবে 5 টু দি পাওয়ার n হবে। ক্লিয়ার কিনা দেখো, এখানে মেইন ফাংশনের cos আছে না, cos লিখবা, ব্র্যাকেটে n ইনটু পাই বাই 2, n ইনটু পাই বাই 2 সবার জন্য হবে, প্লাস থিটা মানে কত 5x। ঠিক আছে, তাহলে সেই হিসেবে আমার অ্যান্সার হচ্ছে এটা, এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, আমাদের আর চারটা এমসিকিউ আছে। দেখো কোসেক, তো 270 ডিগ্রি আমরা সংযুক্ত কোণ পড়েছি কিনা ত্রিকোণমিতি বুঝতে গেলে এটা বুঝতে হবে। এই যে n ইনটু 90 ডিগ্রি প্লাস অর মাইনাস সূক্ষ্মকোণ থিটা, তাহলে আসো এটাকে আমি 3 ইনটু 90 লিখতে পারি, সাথে আছে কোসেক। তো আমরা জানি এই যে n এর ভ্যালুটা যদি বিজোড় হয়, বিজোড় সংখ্যা হলে তখন কোসেকটা চেঞ্জ হবে, কোসেক সেক হয়ে যায়, সেক থাকলে কোসেক, তাহলে এটা সেক হবে, সেকের সাথে থিটা সূক্ষ্মকোণ বসাও। এখন পজিশন হিসাব করো, পজিশন 90 কয়টা, 90 তিনটা, একটা দুইটা তিনটা, মাইনাস হলে পিছনে আসবে, তার মানে থার্ড কোয়াড্রেন্ট, তৃতীয় চতুর্ভাগ। তৃতীয় চতুর্ভাগে কার কার মান ধনাত্মক হয়? তৃতীয় চতুর্ভাগে হচ্ছে লাইক তোমার, হ্যাঁ তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ধনাত্মক হয় কার কার মান, tan আর cot। ঠিক আছে, বাট এটা তো কোসেক, এটা মাইনাস আসবে, মাইনাস sec থিটা, তাহলে আমার অ্যান্সার হচ্ছে গ নাম্বারটা। আচ্ছা, তাহলে দেখো 4 cos কিউব, এটাকে আমি থিটা কনসিডার করি বা 1 কনসিডার করতে পারি, এটাকে দেখো, এটাকে 1 কনসিডার করো, এটাকে 1 কনসিডার করো। দেখো তো 4 cos কিউব 3 cos এ, তাহলে কেমন একটা ফর্মুলা চলে আসতেছে, সেটা হচ্ছে cos, দেখো cos 3 এর ফর্মুলা এটা, cos 3a 4 cos কিউব এ মাইনাস 3 cos এ, এইখানে দেখো। কিন্তু এখানে ব্যাপারটা দেখো যে 4 cos কিউব, এটা কিন্তু মাইনাস দিছে না, এটা মাইনাস দিকে, এটা পজিটিভ দিকে, এটা মাইনাস এটা প্লাস, বাট তার উল্টাটা হবে। তাহলে একটা মাইনাস সাইন কমন নিয়ে ফেলবা, তুমি কমন নিয়ে ফেলে এই ফিগারটা আগে আসবে, এটা পরে যাবে। ঠিক আছে, তাহলে এখানে একটা ফর্মুলা আসবে, সেটা কি দেখো, মাইনাস থাকবে এইখানে cos 3a, cos 3a, এখানে a মানে কত, a মানে 20 মাইনাস cos 60, cos 60 হলো হাফ, তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস হাফ। দেখো ফর্মুলা, ত্রিকোণমিতি মানে ফর্মুলার খেলা, যত বেশি ফর্মুলা পারবা ত্রিকোণমিতি ততই সহজ লাগবে। সেই জন্য আমি যেটার বলবো অভিজ্ঞতা থেকে, তোমাদের ফার্স্ট পেপারে তোমরা একটু বেশি প্যারাকা বা বেশি কষ্ট হবে আসলে ত্রিকোণমিতিতে, সপ্তম অধ্যায়টা যদি ভালোভাবে না পড়ো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না, অনেক ভালোভাবে পড়তে হবে, সিলেক্টিভ মানে ধাগানো কয়েকটা পড়লে কিন্তু হবে না। ঠিক আছে, অনেক বেশি পড়াশোনা করতে হবে। দেখি আসো, আবার অন্তরীকরণ থেকে আসছে, তো এটা একটা বক্ররেখা। আমরা জানি একটা বক্ররেখার কোন বিন্দুতে এই যে অঙ্কিত স্পর্শক, স্পর্শক মানে তো সরলরেখা, স্পর্শকের ঢাল হচ্ছে ওই বিন্দুতে অন্তরজের মান। মূলত আমরা এই ফর্মুলাটা জানি, dy dx ইকুয়াল টু কি tan থিটা, এটা মনে রাখো। তাহলে আসো ফার্স্টে যেটা করব, আমি এটাকে অন্তরীকরণ করি। ঠিক আছে,
এটা y ইকুয়াল টু কত ছিল, এটাকে সাজাচ্ছি আমি, দেখো হর থেকে সেটা লবে নিয়ে গেলাম। এখন অন্তরীকরণ করো, তাহলে 2টা গুণ আকারে থাকবে, এটা হবে x টু দি পাওয়ার n, যে -4 ডিভাইডেড বাই। এখন বিন্দু দ্বারা সিদ্ধ করে দাও, এই বিন্দুতে ঢাল না, x এর মান -1, x এর মান -1 বসালে কি হয়, তাহলে -4 ডিভাইডেড বাই -1 কিউব মানে -1, তার মানে 4। এখন বিষয়টা কি জানো, এটা হচ্ছে স্পর্শকের ঢাল, বাট তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে এখানে অভিলম্বের ঢাল বলেছে। এই যে দেখো অভিলম্বের ঢাল বলেছে, অভিলম্ব মানে হচ্ছে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব, স্পর্শকের উপর অঙ্কিত লম্বটাকে বলা হয় অভিলম্ব, স্পর্শকের উপর অঙ্কিত লম্বটাকে বলা হয় অভিলম্ব বলা হয়, ঠিক আছে। তাহলে আসো টেকনিকটা বলি আমরা, তাহলে এইটার ডাল যা হবে তার লম্ব রেখার ডাল কি হবে জানো, এই সংখ্যাটাকে তুমি বিপরীত করে উল্টা করে ফেলো, 1/4 করে ফেলো, সাথে একটা মাইনাস সাইন দিয়ে গুণ করতে হবে। একটা রেখার ঢাল তার লম্ব রেখার ঢাল, এটার ডাল যা হবে লম্ব রেখার ডালটাকে বিপরীত করবা, সাথে একটা মাইনাস সাইন দিয়ে গুণ করে দিবা, বিপরীত করবা সাথে একটা মাইনাস সাইন দিয়ে গুণ করে দিবা, তাহলে সেই হিসেবে কি হবে -1/4, এটা হবে আমাদের অ্যান্সার। দেখো y = 2 sin x এর কার্তেশীয় সমীকরণ সরলরেখা থেকে আসছে, দেখো তাহলে r ইকুয়াল, এটা কমন জিনিস আমরা সবাই পারি, ফার্স্ট r দিয়ে গুণ করবে তো r² 2r sin থিটা, আমরা r ইকুয়াল কি জানি, √x² প্লাস, তাহলে বর্গ করলে কি হবে, এই যে এটার মান কিন্তু আমরা জানি x ইকুয়াল r cos থিটা, y ইকুয়াল r sin থিটা, তাহলে এটা 2y হবে, তাহলে x² প্লাস y² মাইনাস 2y, so y ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে, অ্যান্সার হবে এটা। সহগুণক কমন একটা প্রশ্ন, সহগুণক না আসলে কেমন জানি প্রশ্নের মতো মনে, সবসময় পরীক্ষাতে এটা পাবাই। তাহলে দেখো জিনিসটা 3 নাম্বার সারি, তাহলে আমি 3 নাম্বার সারি বাদ দিয়ে দিচ্ছি, আমি দেখো 3 নাম্বার সারিটা আমি বাদ দিয়ে দিই, দেখো 3 নাম্বার সারিটা আমি বাদ দিয়ে দিচ্ছি, দিলাম 2 নাম্বার কলামটা বাদ দিয়ে দাও, তাহলে থাকে আর কি, থাকে হচ্ছে তোমার 3 থাকে, -1 থাকে, -2 থাকে, 4 থাকে। এখন এই যে সারি কলামের সংখ্যা দুইটাকে যোগ করো, বিযোগ যদি হয় মাইনাস দিতে হয়, যোগফল কত 5 না মাইনাস, না মাইনাস, তারপর হচ্ছে 12 একটা ফর্মুলার মাইনাস আসবে, আলাদা মাইনাস আসবে, এখানে মাইনাসে মাইনাসে +2 হবে, তাহলে -10 হবে অ্যান্সার, এই যে এটা, ঠিক আছে, -10 হবে এখানে। দেখো দুইটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত, খেয়াল করো, দুইটি সরলরেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল টু 0। দেখি আসো, তাহলে a1 এর ভ্যালু হচ্ছে 2, a2 এর ভ্যালু 3 প্লাস b1 হচ্ছে k আর b2 হচ্ছে -2, তাহলে 6, তাহলে 6 ইকুয়াল 3, তাহলে k এর ভ্যালু কত, দেখি আসো। এত সমীকরণটি বৃত্ত নির্দেশ করলে, বৃত্ত, এটা বেসিকটা আমি বলি, একটা সমীকরণ বৃত্ত হওয়ার শর্তটা কি জানো, বৃত্তের শর্তটা হচ্ছে যে ব্যাসার্ধের যে বিষয়টা আছে, দেখো আমরা এই যে ব্যাসার্ধটা আমি একটু নিচে, দেখো তোমাদের জন্য, এই যে ব্যাসার্ধ আর এর ফর্মুলা আছে √j² প্লাস f² মাইনাস c, তাহলে ব্যাসার্ধের মানটা কি হইতে হয় জানো, ব্যাসার্ধের মানটা হয় 0 এর সমান হবে, না 0 থেকে বড় হবে, ঠিক আছে। 0 হয়ে, আচ্ছা বৃত্তের ব্যাসার্ধ যখন 0 হয় তখন সেটা একটা কি হয়, বিন্দু বৃত্ত, একটা বিন্দু হয়, স্যার বিন্দু বৃত্ত হয়। তো বিন্দুর থেকে তো নরমালি আর তো ছোট হওয়া তো সম্ভব না, ঠিক আছে। তাহলে
বৃত্ত, এটা একটা শর্ত কিন্তু বৃত্তের জন্য, যে ব্যাসার্ধের ভ্যালুটা হয় 0 হবে, নাহলে 0 থেকে বড় হবে, ধনাত্মক মান আসবে। তাহলে এই শর্তে আমরা জিনিসটা করবো। দেখো, তো জি এর ভ্যালু এক্স এর সহগকে 2 দিয়ে ভাগ করো, তাহলে জি এর ভ্যালু -3, তো -3 কে স্কয়ার করো, তাহলে 9 হয়। এফ ওয়াই এর সহগকে 2 দিয়ে ভাগ করলে 1, এফ এর ভ্যালু 1 কে স্কয়ার করলে 1 হয়। সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু -c, এটা -c, তাহলে মাইনাসে মাইনাসে প্লাসে। আমরা বৃত্তটা তো বুঝতেছি না, বৃত্তের সাধারণ সমীকরণটা কি ছিল? 2gx 2fy c, এই যে এটা সিটাই, যেহেতু সিটা একটা চালাকি করছে, আমি এটা সি প্রাইম দিচ্ছি, তো সি প্রাইম সমান -c, এই যে মাইনাসে মাইনাসে প্লাস সি হবে, কেমন? তাহলে আসো tan c, এই যে দেখ tan c, ঠিক আছে। দেন আমরা যদি এখানে বর্গ করলে কি হবে? এই যে সি এর ভ্যালু, সি এর ভ্যালুটা -10 এর সমান বা তার থেকে বড় হইতে হবে, তার থেকে বড় হইতে হবে, ছোট হইতে হবে না। সি এর ভ্যালুটা -10 এর সমান বা তার থেকে বড় হইতে হবে, সেক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে আমরা খেয়াল করো, এই যে আমরা 25টা এমসিকিউ এখানে আমরা সলভ করলাম, ঠিক আছে। তো ইনশাআল্লাহ আমরা যতগুলো বোর্ড কোশ্চেন আছে, 25 এর যতগুলো কোশ্চেন আছে, 24 সবগুলো কোশ্চেন আমি তোমাদের জন্য আপলোড করব ইনশাআল্লাহ, খুব শীঘ্রই পাবা। তো যারা একটু কম পড়েছো, এই যে যারা টেস্ট পরীক্ষা দিচ্ছ, যারা 26-এ পরীক্ষা দিবা, তাদেরকে বলছি, ঠিক আছে। তো তোমাদের হাতে কিন্তু সময়টা কম, তো তোমরা এই যে বোর্ড কোয়েশ্চেনগুলো যদি সলভ করা প্র্যাকটিস করতে থাকো, ইনশাআল্লাহ দেখবা এমসিকিউতে অবশ্যই ভালো মার্কস আসবে। আর যেটা মনে রাখতে হবে, যাতে হায়ার ম্যাথ যাদের অপশনাল, তাদের অবশ্যই A+ রাখতে হবে। A+ পাওয়ার অন্যতম একটা শর্ত হচ্ছে এমসিকিউতে মিনিমাম 20 হাফ মার্কস নিতে হবে, 25 এর মধ্যে 20 হাফ, 23, 4 এরকম, 22, ঠিক আছে। সেই জন্য হচ্ছে আমি যেটা বিশ্বাস করি, সেটা তোমরা বোর্ড কোয়েশ্চেনগুলো, যতগুলো বোর্ড কোয়েশ্চেন আছে এমসিকিউ, ভালোভাবে বেসিক সহকারে সলভ করে ফেলে দেখবা শতভাগ কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, তাহলে আবার দেখা হচ্ছে আরেকটা ক্লাসে।